সীমান্তের এই প্রবলেমগুলো আপনারাই সবচেয়ে ভালো কাছ থেকে জানেন। সীমান্তে এরকম প্রবলেমগুলো সরকার পতনের সঙ্গে সঙ্গে এই প্রবলেমটা আরও বেড়ে গেল। ভারত দেশ থেকে শুরু করে সীমান্তে এরকম অস্থিরতা, কখনো ওপাশ থেকে উত্তেজনা, কখনো গুলি ছোড়া ইত্যাদি বিভিন্ন কারণ। আসলে মূলের কারণটা কি? আসলে কেন এটি রাতারাতি সবসময় সীমান্তে একটি অস্থিরতা বা দুদেশে প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রে থাকে, কিন্তু এখন এটি অস্বাভাবিক রকমের বেশি মনে হচ্ছে কেন? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি বিগত সরকার আমাদের কমপ্লিটলি প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিচালিত ছিল। বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের সামরিক ব্যবস্থাপনা বলেন, সবই হলো ভারত দ্বারা পরিচালিত। এমনকি কোথাও পৃথিবীতে ঘটেছে যে একটি দেশের ফরেন সেক্রেটারি বাংলাদেশে এসে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে কন্ট্রোল করার সাহস পায়। এটা শুধুমাত্র বাংলাদেশই হয়েছিল। তো জাহিদ ভাই যেটা বলেছেন ওটাকে আমি প্রকাশ্যে একদম প্রেস কনফারেন্সে ব্রিফিং এ তো আমি এটাকে অ্যাড করছি আরেকটু, যে এটা শুধুমাত্র সম্পন্ন হয়েছিল শেখ হাসিনার জন্য। উনি ওনার যে টিকে থাকার মূল অস্ত্র ছিল ভারতের পক্ষ সমর্থন করা, ওনার কাছে আর কোনো অস্ত্র ছিল না। বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছিল। গত 15 বছর যে অত্যাচার, যে অবিচার, যে নিপীড়ন চালানো হয়েছে, এটার মূল সহযোগিতাকারী ছিল সাবেক সরকারের ভারত। তো ভারতের এটা করার পিছনে আমি মনে করি এই মুহূর্তে তাদের মনে অনেক কষ্টটা হলো যে তাদের সরকার, তাদের পাপেট গভর্নমেন্ট আর বাংলাদেশে নেই, এবং এই পাপেট গভর্নমেন্ট চলে যাওয়াতে স্বাভাবিকভাবে একটা সেটব্যাক তাদের ফরেন পলিসিতে এসছে। একই সাথে আমি মনে করি এই ব্যবস্থার উত্তরণের সুন্দর পথ আছে। আমি মনে করি যত শীঘ্রই সম্ভব বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে পারে ভারতের পক্ষে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা। আজকে আপনি কলকাতার প্রায় 3টা টিভি চ্যানেল 24 ঘন্টা মনে হচ্ছে যেন একটাই কাজ তাদের বাংলাদেশ বিরোধী বক্তব্য প্রচার করা, এবং তারা বাংলাদেশ থেকে কারো ইন্টারভিউ নিলে তাকে আর কথা বলতে দেয় না। তো এই জিনিসটাকে রিজলভ করার একটাই পথ আমি মনে করি অবিলম্বে বাংলাদেশে নির্বাচন হওয়া দরকার, এবং ইলেক্টেড গভর্নমেন্ট আসলে ইন্ডিয়ার পক্ষে এই ধরনের যেটা আপনি মেনশন করলেন চাঁপাইনবাবগঞ্জের ঘটনা, এই ঘটনাগুলো হওয়া সম্ভব না। কারণ যখন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, ইলেক্টেড গভর্নমেন্টের পক্ষে অনেক কিছু স্টেপ নেওয়া সম্ভব হয়ে থাকে। এটা পলিটিক্যালি বলেন, আপনি ডিপ্লোম্যাটিক ওয়েতে বলেন, এগুলো হ্যান্ডেল করা সম্ভব হয়। তাই আমি মনে করি উত্তরণের সবচেয়ে বড় অস্ত্র হলো এই মুহূর্তে যে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। ফয়সাল ভাই, আপনার এই প্রশ্ন ধরে আর একটা প্রশ্ন একটু জানতে চাই। সেটি হচ্ছে, আপনি বললেন যে নির্বাচিত সরকার হচ্ছে এটি সমাধানের পথ। আওয়ামী লীগও নির্বাচিত ছিল, হয়তো সেই প্রথমবার অনেকে বলেন যে সেটি ফ্রি ফেয়ার হয়েছে, পরের নির্বাচনগুলো সাংবিধানিক ধারাবাহিকতা হয়েছে কিন্তু আসলে ভোট হয়নি, কিন্তু তারাও সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার। এখন বিএনপি যদি নির্বাচিত হয়ে আসে, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলও যদি নির্বাচিত হয়ে আসে, তাহলে মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে তারা কি এমন কিছু করবে যে সীমান্তে ভারতের আর কিছু সে থাকবে না, ভারতকে কি আরও কিছু আমরা দিয়ে দেব? কেন মানে নির্বাচিত সরকারই কেন পারবে, এই সরকার কেন পারবে না? এখানে ধরুন কিছু ব্যবস্থা আছে ইলেক্টেড গভর্নমেন্টের পক্ষে। পূর্ববর্তী যে সরকার ছিল তারা নামে ইলেক্টেড, তারা নিশিরাতের সরকার, একতরফা নির্বাচনের সরকার। প্রকৃতপক্ষে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার আওতায় আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসেনি, এবং সেইটার বিপরীতে আমরা বলছি যে জনগণের দ্বারা নির্বাচিত সরকার আসলে তখন গোটা বাংলাদেশকে সেই ইলেক্টেড গভর্নমেন্ট ওন করতে পারে, এবং তাদের পক্ষে অনেক কিছু স্টেপ নেওয়া সম্ভব যেটা তাবেদার কোনো সরকার, পাপেট কোনো সরকার। এটা কি তাবেদার সরকার? ইয়েস, আমি বলবো আওয়ামী লীগ সরকার তাবেদার সরকার। এখন যে সরকার, এখন কি সরকারের জন্য যে প্রবলেমটা হচ্ছে, তারা একটা ইন্টারিম পিরিয়ডের জন্য আসছে। এনাদের পক্ষে শুধুমাত্র দায়িত্বটা হলো একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। স্বাধীনতা সার্বভৌমত্ব দেখা তাদের দায়িত্ব অবশ্যই দরকার, কিন্তু সব জিনিস এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অ্যাড্রেস করা সম্ভব না। কারণ আপনাকে ইলেক্টেড গভর্নমেন্ট আপনাকে ফেরত যেতেই হবে। যদি যেতে হয় তাহলে আপনাকে ইমিডিয়েটলি যাইতে হবে। এখন সেইটা যেতে গেলে যে সময়টা আপনার দরকার এই সব জিনিসগুলোকে স্ট্রংলি অ্যাড্রেস করা, অবশ্যই আমি আপনার কথার সাথে একমত
অ্যাড্রেস করতেই হবে, এই সরকারকেও প্রতিবাদ করতে হবে। এবং এই সরকার অলরেডি প্রতিবাদ করছেন, এমন না যে করছেন না, কিন্তু আমি বলছি কোনো পার্মানেন্ট সলিউশনের জন্য ইলেক্টেড গভর্নমেন্টের কোনো বিকল্প নেই। আচ্ছা, তার মানে আমি আপনার কথা এবার বুঝতে পেরেছি যে সেটি হচ্ছে যে এখন যেটি করছে সেটি হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার আপাতত সামাল দিতে পারবে, কিন্তু স্থায়ীভাবে সেটি সামাল দিতে পারবে না। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, সীমান্তবর্তী একজন মানুষ হিসেবে আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে সীমান্তে এই যে গুলি হয়, আমরা এগুলোর বিচার পাই নাই, অনেক সময়ই পাইনি, এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে এক্ষেত্রে আমাদের নাগরিকদেরও অনেক সময় সমস্যা থাকে। কিন্তু আপনি আজকে যেটি বললেন যেটিও বাস্তবতা, যে তাদের মনে অনেক কষ্ট, সে কারণে তারা শেখ হাসিনা চলে যাওয়া, মানে ক্ষমতাচ্যুত হওয়া, কিংবা যে সরকারের সাথে তারা অঙ্গাঙ্গিভাবে 15 বছর কাজ করেছে, তারা এখন না থাকার কারণে তাদের মনোকষ্ট আছে। তারা মনে করছে এই দেশে তাদের যে মানে যে একটা অবস্থান ছিল সেটা অনেকটা দুর্বল হয়ে গেছে। কিন্তু এর বাইরেও মানে মানে সীমান্ত এলাকায় আসলে কেন এই আমরা গুলি খাই বারবার? আমরা গুলি করি না, খালি খাই কেন? এখানে দেখেন, ভারত সবসময় একটা বড় ভাই মূলক অ্যাটিটিউড দেখিয়ে গেছে, যে বড় ভাই সব কাজে ইন্টারফেয়ার করবে ছোট ভাইয়ের কাজে। এই অ্যাটিটিউড কিন্তু ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে সবসময় ছিল, বাংলাদেশও তার বিপরীতে না। এখন দেখেন, আমার এলাকা জয়পুরহাট, জি, আমার এলাকায় আপনি দেখে থাকবেন, আপনি জানবেন যে একটা বাড়ির ভিতরে একটা অংশ রয়েছে বাংলাদেশের অংশ, আর একটা ভারতের অংশ। যুগ যুগ ধরে মানুষ কিন্তু খুব ভালো মতো বাস করছে। এই যে প্রবলেমগুলো এখন দেখছেন, এই প্রবলেমগুলো কিন্তু কখনো হয়নি। তা আমি মনে করি এই যে প্রবলেমগুলো এখন হচ্ছে, সেটা কিন্তু উস্কে দেওয়ার একটা শামিল। কারণ জাহিদ ভাই একটু আগেও বলেছে যে তারা যেগুলো এই সাউন্ড গ্রেনেড ব্লাস্ট করেছে বা এই ধরনের ককটেল মেরেছে, এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখিনি, আমরা এটা শুনিও নি। এমনকি আমার এলাকা জয়পুরহাট জেলাতে চারিদিকে বর্ডার আমার, আপনি ওখানে মানুষজন খুব সুষ্ঠুভাবে বাস করে। আমাদের সাথে ভারতের জনগণের কিন্তু কোনো ধরনের প্রবলেম কোথাও হয়নি, এই ধরনের ঘটনা অতীতে ঘটেনি। এখন ঘটছে ওই একই কারণ, যে তাদের মনে খুব কষ্ট। আচ্ছা, কষ্টের বহিঃপ্রকাশই এই ধরনের উস্কে দেওয়াগুলো শুরু হয়েছে বলে।